আমরা সবাই হয়তো কখনো না কখনো শুনেছি বা বলেছি, আরে এটা তো শুধু একটা মজাক ছিল, তাই না? কিন্তু যখন বিষয়টা ভালোবাসা বা খুব গভীর কোনো অনুভূতি নিয়ে হয়, তখন এই আপাতদৃষ্টিতে নিরীহ কথাটা একটা ধারালো অস্ত্রের মতো বুকে এসে লাগতে পারে। চলুন আজ এই ব্যাপারটার গভীরে গিয়ে বুঝি কেন ভালোবাসার মতো একটা অনুভূতিকে হালকাভাবে নেয়া এতটা যন্ত্রণাদায়ক হতে পারে। আর এই কথাগুলো দিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। প্রেম জিনিসটা খুব জটিল আর শক্তিশালী একটা অভিজ্ঞতা, যেটা একজনের কাছে হয়তো সাধারণ একটা রসিকতা, সেটাই কিন্তু অন্য আরেকজনের কাছে তার অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াতে পারে। তাই এই অনুভূতিকে সমান দিয়ে বোঝাটা আসলেই খুব জরুরি। আচ্ছা, সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে প্রেমে পড়ার অনুভূতিটা আসলে কতটা তীব্র হতে পারে। এটা কিন্তু শুধু একটা সাধারণ ভালো লাগা নয়, এর পেছনে রয়েছে শক্তিশালী মনোবিজ্ঞান আর আমাদের মস্তিষ্কের জটিল সব রসায়ন। এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে যখন একজন মানুষ আমাদের চিন্তাভাবনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে, যখন তার সাথে থাকার জন্য মন আকুল হয়ে ওঠে, তখন ঠিক কি হয় আমাদের ভেতরে? মনোবিজ্ঞানের কাছে এর একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে। মনোবিজ্ঞানীরা এই অবস্থাকে বলেন প্যাশনেট লাভ বা তীব্র প্রেম। এটা এমন এক চরম অবস্থা যেখানে আবেগের ওঠানামা খুব খুব বেশি হয়। এর মূল কথাই হলো প্রিয় মানুষটার সাথে মিলনের একটা তীব্র আকাঙ্ক্ষা, যা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনাকেও অনেক সময় ছাপিয়ে যায়। এখন যে বিষয়টা দেখব সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রেমে পড়লে আমাদের মস্তিষ্কে ঠিক কী ঘটে? প্রথমত, সঙ্গীর চিন্তা যেন মাথায় গেঁথে যায়, সারাক্ষণ শুধু তাকে নিয়ে ভাবনা। দ্বিতীয়ত, আমরা তার কোনো ভুলই দেখতে পাই না, যাকে বলে আইডিয়ালাইজেশন। আর এই সব কিছুর পেছনে কাজ করে ডোপামিন, যেটা আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল। ঠিক এই কারণেই প্রেমে এত আনন্দ আর উত্তেজনা লাগে। ভাবুন তো একবার, প্রেম আমাদের মস্তিষ্কের উপর কতটা শক্তিশালী প্রভাব ফেলে। ভাবা যায়, গবেষকরা একে সরাসরি বলছেন আসক্তি। কারণটা হলো, প্রেমে পড়লে মস্তিষ্কের যে অংশগুলো সক্রিয় হয়, ঠিক সেই একই অংশগুলো কোকেনের মতো ভয়ঙ্কর ড্রাগ নেওয়ার পরেও সক্রিয় হতে দেখা যায়। এখন বুঝতেই পারছেন, যখন এই রকম একটা গভীর অনুভূতিকে কেউ গুরুত্ব দেয় না বা মজা করে উড়িয়ে দেয়, তখন আঘাতটা কতটা তীব্র হতে পারে। তো কি হয় যখন এই তীব্র আর নেশার মতো অনুভূতিকে কেউ নেহাতি মজা বা তুচ্ছ বিষয় বলে উড়িয়ে দেয়? চলুন এবার সেটাই দেখি। এই কথাগুলো কি খুব পরিচিত লাগছে? যখন কেউ আমাদের অনুভূতিকে আঘাত করে আর তারপর দোষটা উল্টে আমাদের ঘাড়েই চাপিয়ে দেয়, তখন ঠিক এমনই শুনতে লাগে। এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা নয়, এটা এক ধরনের মানসিক আঘাত। জানেন, এই আচরণের একটা কিন্তু ফর্মাল নামও আছে, ট্রিভিয়ালাইজেশন বা তুচ্ছকরণ। এটা আসলে একটা বার্তা দেয় যে তোমার অনুভূতিটা ভিত্তিহীন বা তুমি অযথাই বাড়াবাড়ি করছো। এর ফলে একজন মানুষ একটা সময়ে গিয়ে নিজের অনুভূতিকেই সন্দেহ করতে শুরু করে। তাহলে বন্ধুত্বপূর্ণ ঠাট্টা আর অনুভূতিকে আঘাত করার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এই স্লাইডটা খুব সুন্দরভাবে সেটা দেখাচ্ছে। দেখুন, বন্ধুত্বপূর্ণ ঠাট্টা দুজনের মধ্যেই আনন্দ দেয় এবং যদি কেউ কষ্ট পায় তবে সেটা বলার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। কিন্তু মানসিক অবমূল্যায়নের ক্ষেত্রে কষ্ট পাওয়ার কথা জানানোর পরেও ঠাট্টাটা চলতে থাকে এবং উল্টো দোষারোপ করা হয়। এটাই হলো মূল পার্থক্য। চলুন এবার একটু বিজ্ঞানের চোখে দেখি ব্যাপারটা। কেন প্রত্যাখ্যান বা অবহেলা আমাদের এতটা শারীরিক কষ্টের মতো অনুভূতি দেয়? এর পেছনেও কিন্তু রয়েছে আমাদের মস্তিষ্কেরই খেলা। এটা কিন্তু নিউরোসায়েন্সের একটা দারুণ আবিষ্কার। সামাজিকভাবে প্রত্যাখ্যাত হওয়ার যে যন্ত্রণা আর শারীরিকভাবে আঘাত পাওয়ার যন্ত্রণা আমাদের মস্তিষ্কের কাছে দুটোই প্রায় সমান। তার মানে যখন কেউ আপনার গভীর অনুভূতিকে নিয়ে মজা করে, তখন আপনার মস্তিষ্ক এটাকে একটা সত্যিকারের আঘাত হিসেবেই ধরে নেয়। কখনো কি ভেবে দেখেছেন কেন মন ভাঙলে এত শারীরিক কষ্ট হয়? বিজ্ঞানীরা এমআরআই স্ক্যানের মাধ্যমে হাতে নাতে প্রমাণ পেয়েছেন যে যখন কেউ সামাজিক প্রত্যাখ্যানের শিকার হয়, তখন মস্তিষ্কের সেই অংশগুলোই সক্রিয় হয়ে ওঠে যেগুলো ধরুন হাত বা পা ভাঙার মতো শারীরিক যন্ত্রণার সময় সক্রিয় হয়। তাই মন ভাঙার কষ্ট কথাটা শুধু কথার কথা নয়, এর একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও আছে। আর এই কষ্টটা শুধু একটা অনুভূতি হয়েই থেকে যায় না। গবেষণায় দেখা গেছে প্রত্যাখ্যানের পর মানুষ নিজের সাথে ঠিক এভাবেই কথা বলতে শুরু করে। এই যে নেতিবাচক কথাবার্তা, এটা আমাদের আত্মবিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং একটা দীর্ঘস্থায়ী মানসিক ক্ষতের জন্ম দেয়। না হলে এই ক্ষতিকর চক্র থেকে বের হওয়ার উপায় কি?
উত্তরটা লুকিয়ে আছে খুব সহজ কিন্তু শক্তিশালী একটা ধারণার মধ্যে, আর সেটা হলো সহানুভূতি। হ্যাঁ, ঠিক তাই। তুচ্ছকরণের একমাত্র প্রতিষেধক হল ভ্যালিডেশন বা বৈধতা দেওয়া, মানে অন্যের অনুভূতিকে কোনো প্রশ্ন ছাড়াই স্বীকার করে নেওয়া। এখানে একটা জরুরি বিষয় হল, ভ্যালিডেশনের অর্থ কিন্তু এই নয় যে আপনাকে অন্যের কথায় একমত হতেই হবে। এর সহজ অর্থ হল এটা স্বীকার করা যে আমি বুঝতে পারছি তুমি কেন এমন অনুভব করছো এবং তোমার এই অনুভূতিটা অমূলক নয়। এই সামান্য স্বীকৃতিটুকুই একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস আর গভীরতা তৈরি করতে পারে। আর ভ্যালিডেশন দেওয়া কিন্তু খুব কঠিন কিছু নয়। এই স্লাইডে দেওয়া 4টে ধাপ দেখুন। শুধু মনোযোগ দিয়ে শোনা, তার অনুভূতিকে নিজের ভাষায় বলা, তার কষ্টটা বোঝার চেষ্টা করা, আর সব শেষে তাকে এটা বোঝানো যে তার অনুভূতিটা আপনি বুঝতে পারছেন। ব্যাস, এইটুকুই যথেষ্ট। সব শেষে চলুন দেখি কিভাবে রোম্যান্টিক প্রেমের যে প্রাথমিক উত্তেজনা সেটাকে একটা দীর্ঘস্থায়ী ও সম্মানজনক সম্পর্কে পরিণত করা যায়। সত্যি বলতে ভালোবাসার প্রথম দিকের সেই তীব্রতা সারা জীবন থাকে না। একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে তাকে আবেগের চেয়েও বেশি কিছু হতে হয়। একে দাঁড়াতে হয় পারস্পরিক শ্রদ্ধার এক শক্ত ভিত্তির ওপর। এই স্লাইডটি রোম্যান্টিক প্রেম আর স্থায়ী প্রেমের মধ্যে মূল পার্থক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। রোম্যান্টিক প্রেম অনেকটা একটা অনুভূতির উপর ভিত্তি করে তৈরি, যা বাস্তবতার সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে। কিন্তু স্থায়ী প্রেম পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার ওপর গড়ে ওঠে, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। এর লক্ষ্য একজনকে দিয়ে আরেকজনকে সম্পূর্ণ করা নয়, বরং দুজন সম্পূর্ণ মানুষকে একসাথে পথ চলতে সাহায্য করা। এই বিশ্লেষণ শেষে আমাদের সবারই হয়তো নিজেকে এই প্রশ্নটা করার সময় এসেছে, আমাদের সম্পর্কগুলো কি শুধুই ক্ষণস্থায়ী আবেগের উপর নির্ভরশীল, নাকি পারস্পরিক শ্রদ্ধার গভীরে প্রথিত? উত্তরটা যাই হোক না কেন, এটাই হয়তো ভালোবাসা নিয়ে আমাদের ভাবনার একটা নতুন দিগন্ত খুলে দেবে।